মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বানাতে চাই দারুণ একটা ছবি। হ্যাঁ, ছবি? কে ডাইরেক্টর? কে ডাইরেক্টর? একজন বিরাট বড় মানুষ। দাঁড়াও, আমি দেখাচ্ছি ডাইরেক্টরকে। এই বটকেশ তো ডাইরেক্টরকে দেখাও তো একটু কুচুপ করে। ওরে বাবা, গল্পটা কে লিখছেন? গল্পটা বিরাট বড় একজন রাইটার লিখেছে। সে আগে কোনো লিখেছে কিছু? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস লিখেছে এর আগে অনেক। কে তিনি? আরে আমি নিজেই ম্যাজিশিয়ান। তারপরে হিরোইনটাও ওই হবে, দেখে নিও। না, নায়িকা, এক নম্বর নায়িকা। কে সে? The one and only beautiful, gorgeous, my পূজা। পূজা, তুই রাজি হয়েছিস? আমি কখন তোমাকে হ্যাঁ বললাম? তুমি কখন আমাকে জিজ্ঞেস করলে? তুমি সব জানো, তারপরও কেমন যেন অভিনয় করছো। এই অভিনয় দেখেই তো তোমাকে নায়িকা নিয়েছি। হিরোটাকে দেখো, হিরোটাকে। এই সিনেমায় আমি যাকে হিরো নিচ্ছি, ভেরি রিসেন্ট বিরাট বড় অ্যাওয়ার্ড পেয়েছে। দর্শকরা তো বিশ্বাস করতেই পারছেন না যে এই অ্যাওয়ার্ড উনি পেতে পারে। গ্রেট অ্যাক্টর অঙ্কু। ঠিক আছে, তাহলে গল্পটা কি? গল্প প্রথম সিন, ডেনচাক পূজা ওপেন ইউনিভার্সিটি থেকে নায়িকা হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় সামনে একজন এলো। এইটাই কি সেই অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর অঙ্কুশ? না, এখন নয়। এইখানে এন্ট্রি হচ্ছে ম্যাজিশিয়ানে। দুটো বাইকের উপর পা দিয়ে আসছে। হঠাৎ আওয়াজ, শুন। এই ঢিসুম আওয়াজটা এলো কেন? আসলে ম্যাজিশিয়ান দুটো বাইকের উপর দিয়ে পা দিয়ে গিয়ে আসছিল। এমন সময় সামনে একটা লাইট পোস্ট পড়ে গেছে, উনি খেয়াল করেননি। ওখানে ধাক্কা লেগে সোজা হসপিটাল। এরপরে ম্যাজিশিয়ানকে ব্যান্ডেজ পেঁচিয়ে হসপিটালে রাখা হলো 2 দিন। আহা, কি দারুণ দৃশ্য। হ্যাঁ, এরপর উনি সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসলেন। হ্যাঁ, এসে উনি ওনার প্রতিশোধ নিলেন, বদলা নিলেন। উনি কিভাবে বদলা নিলেন? হ্যাঁ, লাইট পোস্টের থেকে বদলা। উনি দাঁড়িয়ে লাইট পোস্টে ঘুষি মেরেই যাচ্ছেন। অমনি লাইট পোস্ট এসে পড়লো ওনার মাথায়। আবার হসপিটাল? উনি আবার হসপিটালে ভর্তি হয়ে গেলেন। এইবার পূজা আসলো সেই হসপিটালে ম্যাজিশিয়ানকে দেখতে। এরকম সময় ঢুকলো একটা ডাক্তার। এই ডাক্তারটা তাহলে ভঙ্কুশ? না, ওটা আমি। আমি কোথায় আছি? পরে আছে সাসপেন্স থ্রিলার, আস্তে আস্তে আসছে। এরপর ডাক্তারের চোখে পড়লো নায়িকার চোখের উপর। দুজনের চোখে চোখ, পাশে দাঁড়িয়ে ওয়ার্ড বয় পুরো ব্যাপারটা দেখছে। এরপর নায়িকার সঙ্গে বিয়ে ফাইনাল, মানে পূজা ওয়েডস কেকে। এরপর বিয়ে হয়ে গেল, ওরা হানিমুনে চলে গেল। ব্যাস, সিনেমা হলে লেখা উঠলো দিয়ে। আমি কোথায়? তাহলে ভঙ্কুশটা কোথায় গেল? অঙ্কুশ এই সিনেমায় নেই, পার্ট 2 তে আছে। এ বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পাপড়ি দিয়ে এবার আপনার সাথে কথা বলি। শুরু হলো কিভাবে? শুরু হলো 16 বছর আগের কথা বলছি, 17 বছর প্রায়। আমাদের মানে নবদ্বীপের মফস্বল এলাকা, তো কোথাও আশেপাশে কোনো পুজো হতো না। দেখুন, দুর্গাপুজো মানেই মহিলাদের, মেয়েদের বিশেষ করে শাড়ি, মাকে অঞ্জলি এবং সব থেকে সর্বোপরি সিঁদুর পরানো মাকে, এবং নিজেরা সিঁদুর পরা। এর থেকে বঞ্চিত হয়ে আমরা খুব নিজেরা কষ্ট পেতাম। এবং বেশিরভাগ এলাকার মানুষই, মেয়েরাই নবদ্বীপে ভাবতো পুজো নয় হলে কোথায় তারা একটু বাইরে চলে যেত, তার বাপের বাড়ি বা কোথাও। এই ভাবনা থেকে আমার একটা ছোট্ট ঘরের মধ্যে এই ভাবনা। তখন আমি একদিন বললাম সবাইকে, আমরা যদি নিজেরা মহিলারা একটা পুজো করি তাহলে কেমন হয়। তো যারা ছিলেন সেই সময় ঘরে, তারা তো ভীষণভাবে আনন্দ পেয়েছে। বলছে, দিদি তুমি করলে আমরা তো তোমার সাথেই আছি। সেই বছর দুর্গাপুজোর শেষেই আমরা ঠিক একাদশীর দিন 10-15 জন মহিলাকে ডেকে আমরা বললাম এবং পাড়ায় বেরোলাম। প্রথম ব্যাপারটা কিন্তু এত সহজ ছিল না। আজকের দিনটা যত আনন্দের, আজকে 170 জন প্লাস সারা নবদ্বীপবাসী, হ্যাঁ, কিন্তু সেদিনটা সেটা ছিল না। যখন আমরা রাস্তায় লোকের বাড়ি বাড়ি গেছি,
অনেক সমস্যায় পড়েছে, অনেক অপমান, মেয়েরা এগোবে, মেয়েরা করবে এটা ভাবতেই পারতো না। কিন্তু নবদ্বীপের পৌরসভা বলো, প্রশাসন বলো, এবং আমাদের মহিলা তো বলছি, কিন্তু দাদারাও পাশাপাশি খুব হচ্ছে সাপোর্ট পেয়েছি। আর শুধু পুজো আমরা করি না, রক্তদান শিবির, চক্ষুদান শিবির এবং সব কিছু বিনা পয়সায় আমাদের এলাকার যাদের দরকার তাদের পোশাক দেওয়া হয়, নতুন কাপড় জামা দেওয়া হয়। এটা তো আমাদের গেল পুজো। এরপরে আমরা গত বছর ডেঙ্গু হয়েছে, সেজন্য আমরা দিয়েছি মশারি, শীতে কম্বল। 2 বছর আগে আমরা যখন করোনা পরিস্থিতিতে ছিলাম, আমরা পুজোর আড়ম্বরটাকে একদম কমিয়ে দিয়ে মেন পুজোটাকে করে 1 মাস 10 দিন ধরে আমরা এলাকাবাসী যারা দুস্থ তাদের খাবার, মেয়েরা বাড়িতে রান্না করা হয়েছে, লোক দিয়ে তারা প্যাকেটিং করে পাঠানো হয়েছে। এটা তো আমরা করেইছি বা করিও, এবং 2-3 হাজার মানুষকে নরনারায়ণ সেবা করি। সব থেকে বড় কথা, আমরা যে 25শে বৈশাখটা করি সেটা কিন্তু একটু অন্যভাবে। আমরা যে আপনার আলমারির যেটা অপ্রয়োজনীয় বস্তুগুলো আছে সেইগুলো আমরা কালেক্ট করি, প্রায় 15 থেকে 20 বস্তা। তার সাথে কবিগুরুর জন্মদিনে পায়েস রান্না করে, কিছু ফাস্ট ফুড তার সংগ্রহ থাকে, মানে শুকনো খাবার, খাতা, পেন, এই সমস্ত দিয়ে আমরা একদম ইন্টেরিয়ার গ্রামগুলো যেখানে ইটভাটা, সেই জায়গাগুলো যারা রবীন্দ্রনাথকে চেনে না তাদেরকে চেনাতে এবং তাদের সাথে গিয়ে গান নাচ করি। তখন এর এত বড় পুজো বলুন, তারপরে ধরুন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে একটা অর্থের প্রয়োজন হয়। অবশ্যই আমরা এটা ফান্ডিং করতে গেলে, হ্যাঁ, এটা আমরা মান্থলি একটা সিস্টেম আছে, মেম্বারশিপ, আমরা সব মেম্বারশিপটা জোগাড় করি, আর বিভিন্ন স্পন্সর থাকে। তো পাপড়িদি ধরুন একটা দুর্গাপুজোর ক্ষেত্রে অনেক ভারী কাজও থাকে, ভীষণ, প্রতিমা নিয়ে আসা, তাকে ঠিক করে। আমরা শুধু মহিলারা, সব থেকে বড় কথা আমাদের মহিলারাই কিন্তু বাজার থেকে আরম্ভ করে সব কিছু করে, আর রান্না বান্না সব সব মহিলা। এবারে পুজোর কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ, অনেকটাই এগিয়ে গেছি আমরা। অগ্রিম শুভেচ্ছা রইল পুজোর, অনেক খুব ভালো করে হোক এবারে আপনার পুজো। অবশ্যই 170 জন দিদিরা মিলে এত সুন্দর দুর্গাপুজো করছেন, খুব ভালো লাগলো শুনে। আমার অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদি। একটু মায়ের ছবি নিয়ে এসেছি তোমার জন্য, যাবো? নবদ্বীপের লাল দই ভীষণ বিখ্যাত, একটু খাবে? থ্যাংক ইউ সো মাচ। আর এই মা আমাদের এই জায়গাটায় ধরে রেখেছেন। হ্যাঁ, খুব সুন্দর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঠিকানাতে ভৈরবী গানের এই দল কিভাবে শুরু হলো? আমাদের এই দল খুব বেশি দিন নয়, আমাদের বছর 5 হলো আমরা শুরু করেছি। আমি ছোটবেলা থেকে একটা গানের পরিবেশের মধ্যে বড় হয়েছি। আমার বাড়িতে সাংস্কৃতিক চর্চা আছে। আগে বলে নিই যে আমি কিন্তু বীরভূমের অ্যাকচুয়াল, হ্যাঁ, আচ্ছা, বীরভূম থেকে আমি কলকাতায় এসে গান শেখার বা চর্চা করার সুযোগ পেয়েছি। তো গান নিয়ে কিছু করার কথা ছোট থেকেই একটা মনের মধ্যে ছিল। আমার ওখানে একটা ছোট স্কুলও আছে আর কি গানের, বীরভূমে। হ্যাঁ, তো যাই হোক, কলকাতা যখন আসতে পেরেছি গানের চর্চার জন্যে, এসে আমার মনে হয়েছে যে কিছু একটা করি মেয়েদের জন্যে। তারপর কল্যাণদার সংস্পর্শে এসে ক্যালকাটা কয়ার দেখলাম, ক্যালকাটা কয়ারে উনি কীভাবে সুন্দরভাবে পরিচালনা করেন সবাইকে নিয়ে। তো সেখান থেকে মনের মধ্যে একটা ইচ্ছা এলো যে আচ্ছা আমরা মেয়েদের নিয়ে তো কিছু একটা করতে পারি, মেয়েরা ইনস্ট্রুমেন্ট বাজাবে, মেয়েরাই সব কিছু করবে। তো প্রথম আমি আমার সঙ্গী হিসেবে বেছিলাম, সঙ্গে এসেছে স্বাতী মুখার্জি, তাকে প্রথম জানালাম, ও ছিল কল্যাণদার ছাত্রী। তো ওর সঙ্গে প্রথম শেয়ার করলাম ব্যাপারটা, বলে খুব ভালো। তো এরপর আমরা যে কোনো অনুষ্ঠানে যেতাম, আমাদের একটা সবসময় মাথার মধ্যে কাজ করতো যে কে ভালো, কোনো মেয়ে যদি পায় ভালো তবলা বাজায়, কোনো মেয়ে যদি পায় ভালো বাঁশি বাজায়। তো এরকম প্রথম আমরা পেয়ে গেলাম একটা ভালো বাঁশি বাজানো মেয়ের নাম মর্জিনা, যে আমাদের টিমে বাজায়, আজকে আসতে পারেনি, মুর্শিদাবাদের মেয়ে। তো এরকমভাবে খুঁজতেন কিভাবে যে কে ভালো বাঁশি বাজায়? আমরা তো প্রোগ্রামে যেতাম, প্রোগ্রামে কোথাও গান গাইতে যেতাম, কোথাও দেখতে যেতাম, হ্যাঁ, তখন ওখান থেকে ওখানে কালেক্ট করতাম, বলতাম, অনেককে বলতাম যারা বাঁশি শেখায় বা এই সিনথেসাইজার শেখান, তাদেরকে বলতাম কোনো ভালো মেয়ে আছে যা ভালো সিনথেসাইজার বাজায়। এরকমভাবে আমরা শুরু করলাম এক এক করে। তারপরে আমাদের টিমে তবলা বাজায় 2 জন, আজকে তো একজন বাজাইলেন, আরেকজন আছেন কর্ণা মণ্ডল, সেও বাজায়, খুব ভালো তবলা বাজায়। তো আমরা গান শুরু করলাম স্বাতী মুখার্জি, আমি, তারপরে সুতপা সরকার, তারপরে মৃদুলা ভট্টাচার্য, পরে পেলাম রূপা মুখার্জিকে। আমরা মূলত গানেই 5 জনই আছি,
কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টে আরো 7-8 জন আছে। তো সবাই একসাথে সময় বার করা, রিহার্সাল করা, এটা খুব কঠিন, কিন্তু করি আমরা। সব থেকে যেটা আমাদের প্রাপ্তি বলা যায়, যে আমরা কল্যাণ সেন বরাট ওনাকে পেয়েছি আমাদের মাথার উপরে। আমাদের যখন কোনো ভুল ত্রুটি উনি ধরিয়ে দেন, কোনো প্রোগ্রামের আগে ওনার কাছে একটুখানি আমরা দেখে নিলাম, এই সহযোগিতা। বাইরে বাইরে অনুষ্ঠান করে? হ্যাঁ, বাইরে বাইরেও করি। আপনার পরিবারে কে কে আছে দিদি? আমার পরিবারে আমার একটি ছেলে আর হাজব্যান্ড। তো গান লেখা, গান নিয়ে সুর করা, এটা কি করে হয়? এগুলো কাউকে দিয়ে করাই। কখন আমাদের কোনো প্রচলিত গানকে আমরা অন্যভাবে একটু কোলাজ করে গাইলাম, এরকমও হয়। নিজেদের মধ্যে নিজেরাই তৈরি করি এগুলো। আবার যারা ভালো লেখেন তাদেরকে বললাম আমাদের জন্য একটা গান লিখে দিন, হয়তো যিনি সুর দেন আর কি। যেমন কল্যাণদাই আছেন আমাদের কাছে, ওনাকে যেমন এই গানটা আজকে শোনালাম, এটা কল্যাণদার সুর, রামচন্দ্র পালের লেখা। সব মিলিয়ে কতজন আছেন আপনাদের? আমরা এখন 13 জন। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে দিদি। এত সুন্দর একটা দল গঠন করছে, সব থেকে বড় কথা খুঁজে খুঁজে বার করা, প্রত্যেকের ট্যালেন্টকে সামনে নিয়ে এসে তুলে ধরা, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। অনেক শুভেচ্ছা রইল ভৈরবী দল, লেডিস ক্লাবের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঠিকানাদি ভৈরবী গানের এই দল কিভাবে শুরু হলো? আমাদের এই দল খুব বেশি দিন নয়, আমাদের বছর 5 হলো আমরা শুরু করেছি। আমি ছোটবেলা থেকে একটা গানের পরিবেশের মধ্যে বড় হয়েছি। আমার বাড়িতে সাংস্কৃতিক চর্চা আছে। আগে বলে নিই যে আমি কিন্তু বীরভূমের অ্যাকচুয়াল। হ্যাঁ, আচ্ছা। বীরভূম থেকে আমি কলকাতায় এসে গান শেখার বা চর্চা করার সুযোগ পেয়েছি। তো গান নিয়ে কিছু করার কথা ছোট থেকেই একটা মনের মধ্যে ছিল। আমার ওখানে একটা ছোট স্কুলও আছে আর কি গানের। বীরভূমে হ্যাঁ। তো যাই হোক, কলকাতা যখন আসতে পেরেছি গানের চর্চার জন্যে, এসে আমার মনে হয়েছে যে কিছু একটা করি মেয়েদের জন্যে। তারপর কল্যাণদার সংস্পর্শে এসে ক্যালকাটা কয়ার দেখলাম। ক্যালকাটা কয়ারে উনি কীভাবে সুন্দরভাবে পরিচালনা করেন সবাইকে নিয়ে। তো সেখান থেকে মনের মধ্যে একটা ইচ্ছা এলো যে আচ্ছা, আমরা মেয়েদের নিয়ে তো কিছু একটা করতে পারি। মেয়েরা ইনস্ট্রুমেন্ট বাজাবে, মেয়েরাই সব কিছু করবে। তো প্রথম আমি আমার সঙ্গী হিসেবে বেছিলাম। সঙ্গে এসেছে স্বাতী মুখার্জি, তাকে প্রথম জানালাম। ও ছিল কল্যাণদার ছাত্রী। তো ওর সঙ্গে প্রথম শেয়ার করলাম ব্যাপারটা, বলে খুব ভালো। তো এরপর আমরা যে কোনো অনুষ্ঠানে যেতাম, আমাদের একটা সবসময় মাথার মধ্যে কাজ করতো যে কে ভালো, কোনো মেয়ে যদি পায় ভালো তবলা বাজায়, কোনো মেয়ে যদি পায় ভালো বাঁশি বাজায়। তো এরকম প্রথম আমরা পেয়ে গেলাম একটা ভালো বাঁশি বাজানো মেয়ের নাম মর্জিনা, যে আমাদের টিমে বাজায়, আজকে আসতে পারেনি, মুর্শিদাবাদের মেয়ে। তো এরকমভাবে খুঁজতেন কিভাবে যে কে ভালো বাঁশি বাজায়? আমরা তো প্রোগ্রামে যেতাম, প্রোগ্রামে কোথাও গান গাইতে যেতাম, কোথাও দেখতে যেতাম। হ্যাঁ, তখন ওখান থেকে ওখানে কালেক্ট করতাম, বলতাম অনেককে, বলতাম যারা বাঁশি শেখায় বা এই সিনথেসাইজার শেখান, তাদেরকে বলতাম কোনো ভালো মেয়ে আছে যা ভালো সিনথেসাইজার বাজায়। এরকমভাবে আমরা শুরু করলাম এক এক করে। তারপরে আমাদের টিমে তবলা বাজায় 2 জন, আজকে তো একজন বাজাইলেন, আরেকজন আছেন পর্ণা মণ্ডল, সেও বাজায়, খুব ভালো তবলা বাজায়। তো আমরা গান শুরু করলাম স্বাতী মুখার্জি, আমি, তারপরে সুতপা সরকার, তারপরে মৃদুলা ভট্টাচার্য, পরে পেলাম রূপা মুখার্জিকে। আমরা মূলত গানেই 5 জনই আছি, কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টে আরো 7-8 জন আছে। তো সবাই একসাথে সময় বার করা, রিহার্সাল করা, এটা খুব কঠিন, কিন্তু করি আমরা। সব থেকে যেটা আমাদের প্রাপ্তি বলা যায়, যে আমরা কল্যাণ সেন বরাট ওনাকে পেয়েছি আমাদের মাথার উপরে। আমাদের যখন কোনো ভুল ত্রুটি উনি ধরিয়ে দেন, কোনো প্রোগ্রামের আগে ওনার কাছে একটুখানি আমরা দেখে নিলাম, এই সহযোগিতা। বাইরে বাইরে অনুষ্ঠান করে? হ্যাঁ, বাইরে বাইরেও করি। আপনার পরিবারে কে কে আছে দিদি? আমার পরিবারে আমার একটি ছেলে আর হাজব্যান্ড। তো গান লেখা, গান নিয়ে সুর করা, এটা কি করে হয়? এগুলো কাউকে দিয়ে করাই। কখন আমাদের কোনো প্রচলিত গানকে আমরা অন্যভাবে একটু কোলাজ করে গাইলাম, এরকমও হয়। নিজেদের মধ্যে নিজেরাই তৈরি করি এগুলো। আবার যারা ভালো লেখেন তাদেরকে বললাম আমাদের জন্য একটা গান লিখে দিন, হয়তো যিনি সুর দেন আর কি। যেমন কল্যাণদাই আছেন আমাদের কাছে, ওনাকে যেমন এই গানটা আজকে শোনালাম, এটা কল্যাণদার সুর, রামচন্দ্র পালের লেখা। সব মিলিয়ে কতজন আছেন আপনাদের? আমরা এখন 13 জন। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে দিদি। এত সুন্দর একটা দল গঠন করছে, সব থেকে বড় কথা খুঁজে খুঁজে বার করা, প্রত্যেকের ট্যালেন্টকে সামনে নিয়ে এসে তুলে ধরা, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। অনেক শুভেচ্ছা রইল ভৈরবী দল, লেডিস ক্লাবের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেই বাড়িতে আপনি এসেছেন, প্রথমে সেই বাড়ি দেওয়া
নামকরণ আপনাকে না বললে সেটা অনেকটা অধরাই থেকে যাবে। আপনি এসেছেন আমাদের স্বপ্ন কুঠিরে, আমার মায়ের বাড়ি। যিনি আমার সাথেই আছেন, কিন্তু তার এই লোকের কর্মকাণ্ড পূরণ করে তিনি অমর্ত্য লোকে আছেন। বাবা কি করতেন? বাবা সোনার বল বানাতেন এবং নিজে কারিগর দিয়ে বানাতেন। দোকানের মালিক ছিলেন বাবা। হাবড়াতে নয়, এটা কলকাতা বউবাজারে। ও, সেটা বিরাট কাণ্ড। আমরা একটি সুন্দর পরিবার এবং বড় বাড়ি, বাবার গাড়ি, সব কিছু দেখেই আমরা বড় হয়েছি। কোনো কিছুই অভাব আমাদের ছিল না। যা চেয়েছি তাই পেয়েছি, না চেয়েছি সেটাও পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার মা এবং বাবার একটাই উদ্দেশ্য ছিল যে ছেলে মেয়েদের সঠিক অনুশাসনে মানুষ করব। সেভাবেই চলছিল এবং আমার বাবা মাটির মানুষ, সেইভাবেই বাবা আমাদেরকে এইরকম মাটির সঙ্গে মিশে চলতেই শিখিয়েছেন। আর মা শিখিয়েছেন যে নিজস্ব নিষ্ঠা এবং সততা বজায় রেখে নিজে বড় হও এবং নিজে শুধু নয়, মানুষের পাশে দাঁড়াও। হঠাৎ করে একটি আমাদের জীবনে দুর্যোগ আসে, সেটি হলো বাবার ব্যবসায়িক পতন। তার আগের পরিস্থিতিতে আমরা 4 জন মানুষ, 4টি ঘরে থাকা, বলতে গেলে আসবাবপত্রের জন্য একটি আলাদা জায়গা বরাদ্দ ছিল, কিন্তু পরবর্তীতে আমরা 4টে মানুষ আসবাবপত্র সমেত এসে পৌঁছলাম একটা ঘরে, এই ভাড়া বাড়িতে। তখন তুমি পড়াশোনা করো? হ্যাঁ দাদা, তখন আমি ক্লাস 9। মার চলে যাওয়াটাকে আমি প্রত্যেকটা রাত মনে হয়েছে এই রাতটা আমার শেষ রাত হলেই বোধহয় খুব ভালো হতো। আমার এইভাবে দিন কাটে প্রায় 1.5 বছর। তখন আমার পাশে আমার পরিবারের, আমার দিদা, আমার মাসিমণিরা আমার প্রচণ্ডভাবে মানসিক বল জুগিয়েছে। এই মুহূর্তে আমার কাছে একটি চমকপ্রদ শব্দ এলো। আমার সিনিয়র অ্যাডভোকেট সত্যজিৎ বাসু, তিনি আমাকে হঠাৎ একদিন ফোন করলেন, করে আমার খোঁজ খবর নিলেন, মার বিষয়েও আক্ষেপ করলেন, করে আমাকে একটি শব্দ বললেন যেটি আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল। শব্দটি হলো, কণিকা, জীবনের শোককে শক্তিতে পরিণত কর। এই শোককে যদি তুই শক্তিতে পরিণত করতে পারিস, দেখবি তোর জীবনের যা যা তুই চাস সেটা তোর হাতের মুঠোয় এসে গেছে। আমি সেই শোককেই শক্তিতে পরিণত করলাম এইভাবে, মার যা যা ইচ্ছে আছে, জীবদ্দশাকালীন আমি যা যা শুনেছি, আমার জীবনকাল অবধি আমি মাকে এক একটা করে ট্রিবিউট দিতে থাকবো। আজকে জলজ্যান্ত মোটিভেশনাল স্পিকার বসে আছে আমাদের সঙ্গে, কণিকা রয়েছে। আপনিও সমস্যায় বললে ফোন করতে পারেন, ও বলেছে পাশে দাঁড়াবে। আর ওর কথাগুলোর মধ্যে ভীষণ সত্যতা রয়েছে। এই সত্যের সঙ্গে আমরা থাকবো, সঙ্গে থাকবো ঘরে ঘরে জি বাংলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ए लड़की, एक पैर बढ़ाबी ना तू। अभी जाबो আমার ভাই কাছে, ছাড়ো হাত। सी लड़की और इतना बड़ा जुबान, ये तो আমি আমার মেয়ের গায়ে হাত তুললে ওই হাতটা কিন্তু আর আস্ত থাকবে না রশনি ভাই। আপনার বেটি को यहाँ से ले जाइए, তাহলে তো আর আমার কোনো ভুল হবে না। দেখ মা, তোর মা এখানে নেই, এই জায়গাটা ভালো নয় তারা। চল আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি। না মা, অন্য কোথাও নেই, এখানেই আছে, এই ঘরেই আছে। এই ঘরে মানে? এই ঘরে কোথায়? আমরা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম ডক্টর ঘোষাল, মিসেস ঘোষালকে কোথাও খুঁজে পেলাম না। আপনি তারাকে নিয়ে আমাদের সঙ্গে চলুন, সময় চলে যাচ্ছে। আরে বাবু, आप हमार समय क्यों बर्बाद করছেন বলুন তো? हाँ देखिए, अब আপনারা যাকে খুঁজছেন দেখলেন তো वो यहाँ पे नहीं है, तो अब जाते क्यों नहीं? हाँ দেখুন, এখন এখানে महफिल বসবে। ओ अच्छा 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 अच्छा, आज मेरे महफिल में आपको भी बैठना है क्या बाबू?
আমি তোমাকে ফেলে কোথাও যাব না, তোমাকে নিয়েই যাব। তারা তারা আমি তো বলছি তোর মা এখানে নেই। আচ্ছা তারা, তুই তো এরকম জেদ করিস না, তুই তো লক্ষ্মী মেয়ে। চল মা, আমরা অন্য কোথাও গিয়ে তোর মাকে খুঁজি। আয়। দূর থেকে মা এসেছি আজ তোমারই যে ডাকে, ডাকলে মা কেমন করে রইব ছেড়ে মাকে, এসেছি তোমার যে ডাকে। कौन गा रही है? তাই তো, এই বাড়িতে এরকম কে গাইবে? सबसे बड़ी बात, बाहर का आवाज तो अंदर सुनाई नहीं देता है, लेकिन ये गाना सुनाई दे रहा है कैसे? আমার মেয়ে গাইছে গো, আমার মেয়ে গাইছে, তারা আমার মেয়ে গাইছে। गुलाबी भैया लड़की तो बहुत अच्छा गान गाए, ऐसी लड़की हमें मिल जाए तो महफिल आरो जो में जावे। কে আছো গো নাও না খুলে, কে আছো গো নাও না খুলে, নারেটি বার অনেকেরই পরাণ বলি মায়ের মুক্তিবার, মায়ের মুক্তিবার। সারা দাও মা চলো গো দূর, দেখা দাও ভক্তকে, দেখা দাও ভক্তকে, আর কতক্ষণ কেমন করে রইব ছেলে মাকে, তবু রইব ছেলে মাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডাক্তার বাবু, এই যে রোশনি ভাই, এই আমাকে আটকে রেখেছিল, আর শুধু আমাকে নয়, এই মেয়েগুলোকেও বন্দি করে রেখেছিল। ওকে ধরো, অ্যারেস্ট দেম। छोड़ो, छोड़ो मुझको। প্রাথমিকভাবে আপনার বয়ানটা আমরা নিয়ে নিয়েছি মিসেস ঘোষাল, এটা দিয়েই আমরা আইনি প্রক্রিয়া শুরু করব। শুধু আমার কেন, এই মেয়েগুলোর থেকেও জেনে নিন যে কিভাবে এই রষ্টি বা এই মেয়েদের উপর অত্যাচার করেছে, জোর করে ওদের দিয়ে অন্যায় কাজ করিয়েছে। আমরা এই বাইজির কাজ করতে চাইনি, কিন্তু প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাদের দিয়ে এসব কাজ করিয়েছে। ওর গুন্ডারা আমাকে জোর জবরদস্তি তুলে এনেছিল, আমি নাচবো না বলে আমাকে আপাইজ করে দিয়েছে। বেঈমান কহে কি, এত বছর ধরে তোদের খাইয়ে পরিয়ে মানুষ করলাম, জিন্দা রাখলাম, আমার সাথে বেঈমানি? হ্যাঁ, সহি কাম করলি না তোরা, এটা তোদের আমি দেখে নেবো। আগে তুমি নিজে ছাড়া পেয়ে দেখাও রশনি ভাই, তোমার যাতে কড়া শাস্তি হয় সেটা আমি নিজে দেখব। এই রোশনিবাইকে নিয়ে গিয়ে গাড়িতে তোল, আর এই মেয়েদেরকেও নিয়ে যাও, এদের একটা ব্যবস্থা করতে হবে। छोड़ छोड़ मुझे, छोड़ छोड़। তোমাকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব গৌরী, তুমি না থাকলে আমরা কোনোদিনও এখান থেকে মুক্তি পেতাম না। তোমার লড়কি আমাদের উদ্ধার করলো বলতে গেলে। তোমরা সবাই ভালো থেকো। গৌরী, তুমি ঠিক আছো তো? ডাক্তার বাবু, আর কোনো ভয় নেই গৌরী, সব বিপদ কেটে গেছে। এই দেখো, আবার সব আগের মতো হয়ে গেছে গৌরী। আমি তোমাকে আবার ফিরে পেয়েছি গৌরী, আর আমি তোমায় কথা দিচ্ছি গৌরী, আমি আর তোমাকে কিছুতেই হারিয়ে যেতে দেব না।
সাধারণ মানুষ নও গৌরী, তুমি সাধারণ মানুষ নও। না গো, আমি তো আগেও বলেছি যা হয় সব মায়ের ইচ্ছেতে হয়। তোমরা মাকে মন প্রাণ দিয়ে ডেকেছো, তাই মা মুক্তি দিয়েছে গো। আর আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন আবার তোমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো, সুখী হতে পারো। हम लोगों के लिए तुम ही আমাদের দেবী আছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। উফ, দাঁড়াও দাঁড়াও বাবা, পরপর ছবি তুলে যাচ্ছে, এত গরম। তুমি হাঁ করে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমি ঘামছি, আবার মেকআপ গলে যাচ্ছে, পাফ করো। আস্তে, এখানে করো। নাও দাঁড়াও, রেডি। দাঁড়াও, বাইরে যাও, সবাই বাইরে যাও, যাও বাইরে যাও। আরে যাও যাও, বাইরে যাও। কি হলো? এত সুন্দর শুটিং হচ্ছিল, আপনি তো ফটোগ্রাফার পাঠিয়েছেন, কি হলোটা কি হঠাৎ চলে যেতে বললেন? দরকারি কথা আছে, সব কথা তো সবার সামনে বলা যায় না। একটা প্রবলেম, একটা বিপদ হয়ে গেছে, সেটা সামলাতে না পারলে এই ছবি তোলার কোনো মানে হয় না। আমাদেরকে সবাইকে ছবি হয়ে যেতে হবে, আমার কেরিয়ার পুরো। আগে প্রবলেমটাকে সামলাতে হবে। আরে বাবা, কি প্রবলেম আবার হলো এখন বলুন দেখি। গৌরীকে খুঁজে পাওয়া গেছে। কি বললেন আপনি? এটা কি করে হলো? এটা কি করে সম্ভব? আপনি তো এত বড় মুখ করে বলেছিলেন গৌরীর যা ব্যবস্থা করেছি আর কোনোদিনও ফিরতেই পারবে না, তাহলে এটা হলো কি করে? এই সব কি আপনার শুধু ফাঁকা আওয়াজ ছিল? হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে তো সবকিছু আর অঙ্ক মিলিয়ে হয় না। না, অসম্ভবও কখনো কখনো সম্ভব হয়ে ওঠে। আপনি কি করে জানবো যে আপনার ভাইপো ওই রকম ভাবে গৌরীকে ঠিক খুঁজে আনবে? সেটা আপনার আগে ভাবা উচিত ছিল, এখন নয়। এবার আপনি কি হবে আমি জানি না, আমি বারবার আগে বারণ করেছিলাম গৌরী খুব সাংঘাতিক মেয়ে, এত সহজে ওকে কিছু করা যাবে না। আপনি আমার কথা শোনেননি, এবারে আপনি বুঝুন কি করবেন। হ্যাঁ, আমি বুঝবো মানে আমি একা বুঝবো? শুনুন শৈলম, আমি যদি ফাঁসি তার সঙ্গে কিন্তু আপনিও ফাঁসবেন, এটা মনে রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, না না, যা সত্যি তাই বলছি। আমি একা ডুববো না, এই গোটা ঘটনাটা কনস্পিরেসি আপনি কিন্তু সঙ্গে ছিলেন, এটা মনে রাখবেন। আপনি যদি আমার বিরুদ্ধে যান তাহলে কিন্তু আমাকে উল্টে ভাবতে হবে। না 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 না, দেখুন তো এটা আমরা কি করছি? আরে আপনি আর আমি নিজেদের মধ্যে কেন অশান্তি ঝামেলা করছি? দেখুন, আমাদের তো একে অপরকে নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? আর আমি কেন আপনাকে ফাঁসাতে যাব? আপনি কেনই বা ফাঁসবেন? যদি সত্যি কাউকে ফাঁসতে হয় বা ফাঁসাতে হয়, সেটা হলো গৌরী। হ্যাঁ, না না, দেখুন মাথা ঠান্ডা করে আমরা ভাবি, আমি বুঝে গেছি কি করতে হবে। গৌরী, একবার শুধু গৌরী ফিরুক, ওর ব্যবস্থা আমি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজে তো মাটাকে খেয়েছিস আর এটা ওর বাবা মাকে হারিয়ে। দেখ জগদ্ধাত্রী, ও কিন্তু এই বাড়িতে থাকবে না, থাকবে না এই বাড়িতে। আমি ওকে এই বাড়িতে থাকতে দেবো না। যাও এখান থেকে, যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। মা, মা, এই
কি বলতে চাইছো তুমি? একটা থাপ্পড় মারবো। এইটুকু মেয়ের মুখে বড় বড় কথা। তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি মা নই? কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি জানি না, আমি মায়েদের ব্যবহার কোনোদিনও দেখিনি। জগতের দর্পণা না, সরি, আসলে আমার ড্যাডি আমাকে কখনো বকেনি। আমি যা খুশি করেছি। ড্যাডি আমাকে কিচ্ছু বলেনি, সব শুনেছে, কখনো মারেনি, কখনো বকেনি। আর এই বউটা আমাকে এত কথা বলছে কেন? দর্পণা, উনি আমার মা হন। মায়েরা এরকম হয়? মা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। থাক বৌমা, তুমি ঘরে যাও। তুই নিয়ে এসেছিস ওকে? হ্যাঁ ঠাম্মি, আমি নিয়ে এসেছি। ও যদি এখানে থাকে। কেন থাকবে ও এখানে? তুই তো শ্বশুর বাড়িতে নিয়ে যা না। এই বাড়িতে ওই মেয়েটা কেন থাকবে? হ্যাঁ, এটা কি কোনো লঙ্গরখানা নাকি? বৌমা, ঠিক করে কথা বলো। নুপুর যদি চায় তাহলে ও এখানেই থাকবে। নুপুর চাইবে না মা। নুপুর কোনোদিনও চাইতে পারে না, এটা অসম্ভব। আমি নুপুরকে যতদূর চিনি, নুপুর কোনোদিনও চাইবে না। নুপুর এমনিতেই দুটো মেয়েকে নিয়ে হিমশিম খাচ্ছে, সামলাতে পারছে না, তার মধ্যে এটা জুটেছে কোথা থেকে। বেরো, আমি বলছি তুমি এখান থেকে বেরো। বেরো। ও থাকবে। মা, কি? ওকে থাকতে দিই। এসো এসো এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালবোস মামা এরার সাথে তবলায় সঙ্গত করতেন। হ্যাঁ, সেখানে আর কে কে আসতো? ওর মা থাকতেন, আর মাঝে মধ্যে পাড়ার কিছু ছেলে মেয়ে আসতো। আর কেউ? মাঝে মধ্যে একটা মেয়ে আসতো। কি নাম মেয়েটা? মেয়েটির নাম দর্পণা। সরি, পরিত্রাণ পাবো মানে? আমার আর একটু পরেই ফ্লাইট, আমাকে বেরোতে হবে এখান থেকে। আপনার ফ্লাইট আছে, আপনি বেরোবেন, তবে টেক অফ করার আগে একবার পাইলটকে দেখে নেবেন না? পাইলটকে দেখে নেব মানে? হোয়াট ডু ইউ মিন? একটু ওয়েট করুন, বলছি কি মিন করতে চাইছি। কই আসুন। কালীচরণ বোস। তাহলে একবারেই চিনতে পেরেছেন, ইনি কালীচরণ বোস ওরফে কালবোস মামা। ইনিই বোধহয় আপনার মায়ের সাথে এবং পরবর্তীকালে আপনার সাথে সঙ্গত করেছিলেন। আপনার মায়ের বোধহয় খুব স্বাদ ছিল যে মেয়ে একটু হারমোনিয়াম বাজাবে, একটু গান বাজনা শিখবে। তা আলটিমেটলি যেটা দেখা গেল, আপনার গলায় একেবারেই সুর নেই।
ওই সপ্ত সুরের মধ্যে তৃতীয় আর ষষ্ঠ, এই দুটো সুর ছাড়া কোন সুরই আপনার গলায় ধরে না। ডোন্ট ক্রস ইওর লিমিট প্লিজ। আপনি ভুলে যাচ্ছেন বোধহয় আপনি কার সাথে কথা বলছেন। আমি দিস নুরি ইজ এ ফেমাস মডেল, যাকে সারা ভারতবর্ষ চেনে, বাংলার ঘরে ঘরে চেনে। আপনি নিজেকে কি ভেবেছেনটা কি কি ভেবেছেন? মিসেস জ্যাজ সান্যাল। পরে দেখবেন আমি মধ্যম সুর, সকলের মা। একটু ঠান্ডা হন। আচ্ছা কালবোস মামা, আপনি এনার সাথে তবলায় সঙ্গত করতেন তো? হ্যাঁ। তা সেখানে আর কে কে আসতো? ওর মা থাকতেন, আর মাঝে মধ্যে পাড়ার কিছু ছেলে মেয়ে আসতো। আর কেউ? মাঝে মধ্যে একটা মেয়ে আসতো। কালবোস বাবা, কি নাম মেয়েটা? যদি আমি খুব ভুল না করে থাকি তাহলে মেয়েটির নাম দর্পণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলি এত সেজে গুজে কোথায় চললে মা? বলি এটা তো একটা বাড়ি নাকি হোটেল তো নয়। পরাগ, আরে তোর বউ কোথায় যাচ্ছে? কালই তো বলেছিলাম মা চলে যাব, এত অবাক হওয়ার তো কিছু নেই। চলে যাবে? চলে যাবে মানে? কোথায় চলে যাচ্ছ তুমি? কোথায় আর যাব? শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিলে আবার শ্বশুর বাড়ি ফিরবো। এই তো মেয়েদের জীবন। আর আমার মতো মেয়েরা যারা রোজগার পাতি করে না, অবশ্য যারা রোজগার পাতিও করে, তাদের সবসময় আবার ধক হয় না যে বাপের বাড়ি ফিরে যাবে। শ্বশুর বাড়ি লাথি ঝাঁটা খেয়েই থেকে যেতে হয়। আর যদি বাপের বাড়ি ফিরেও যায় না, রোজগার করে তো বাড়ির লোকেদের হাতে টাকা গুঁজে দিতে হয়, না হলে যে থাকতে পারে না। থাক, অনেক মন্দ কথা বলেছি, আর মন্দ কথা বলতে চাই না। আমার বাড়িতে শিখিয়েছে, আমার বাবা মা শিক্ষা দিয়েছে যে বাড়ি থেকে যদি চলে যাই, চিরকালের জন্য যদি চলে যাই, বাড়ির বড়দের প্রণাম করে যেতে। মা, আপনাকে একটা প্রণাম করতে পারি? বলি ও কি কথা? হ্যাঁ, একটু পেন নাম করতে দেবেন না? জুতো মেরে আর গরুটি দান করতে হবে না তোমায়। আর পরে আগে আমি একটা কথা বলে দিল, মনে রেখো, তোমার বউ যেন পরে আমাকে দায়ী না করে, কেমন? না মা, চিন্তা করবেন না, আমি কাউকে দায়ী করব না। কেন আমি কাউকে দায়ী করতে যাব? আমারই তো দোষ। আমি আপনাদের সাথে মানিয়ে থাকতে পারিনি, আপনাদের মনের মতো হয়ে উঠতে পারিনি। আপনি ভয় পাবেন না, আপনার নামে আমি কোনো নিন্দে করব না। আর প্রণাম করতে না দিলেও জোর করবে না। আসছি। শিমুল, দাঁড়াও, বড্ড বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। শোনো, আমি না তোমার দাসী নই। আমি এখন এ বাড়ি থেকে চলে যাচ্ছি, তাই আমার সাথে একটা অভদ্রভাবে কথা বলবে না। আর যদি মনে করো যে তুমি বিয়ে করে ঠকে গেছো, অন্য কাউকে এ বাড়িতে আনতে চাও, তাহলে যত তাড়াতাড়ি পারো আইনি ব্যবস্থা নাও, তাহলেই আমার থেকে খালাস পেয়ে যাবে। দেখো দেখো, বলেছিলাম না, দেখো দেখো, চুপ করে দিয়ে চলে যাচ্ছে, দেখেছো তো? না, আমার কথা তো কেউ শোনে না, আমার কথা কেউ পাত্তা দেয় না। আমি ওকে কত করে বুঝালাম যে তুই থেকে যা শিমুল, তুই থেকে যা, তুই যাস নে। আমার কথা শুনছে না গো। তুমি ওকে একটু বোঝাবে না গো, যাতে ও থেকে যায়। আমার তো এখানে কেউ নেই যে আমাকে একটু সেবা শুশ্রূষা করে, কেউ নেই। আমি না, আমি আমার সাথেই বলছি গো।
ভালো মন্দ কি কত কিছু করে খাওয়ায়, আমার কত যত্ন আত্মি করে, সেগুলো কি হবে বলো তো? হ্যাঁ কি হবে? আমাকে না ওই রাতে বেড়াতে মাথায় বিলিকেতে ঘুম পাড়িয়ে দিত জানো তো, আমার কত গল্প শোনাতো, খুব ভালো কাকিমা, ওকে আটকাও রাখো আটকাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি নাকি? খবরদার পলাশ, আমার বাবা মার শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। আমি কিন্তু চাইলে অনেক আগেই তোমাকে বলতে পারতাম তোমার বাবা মা কেন, তোমার 14 গোষ্ঠীও তোমাকে কোনো শিক্ষা দেয়নি। কিন্তু না, আমি এরকম কোনো কথাই তোমাকে বলবো না, কারণ এটা আমার স্বভাব নয়। আর কি বলতো, নিজেকে না শিক্ষাটা উপার্জন করতে হয়। বাবা মা কিংবা পরিবারের আমি কোনো তাই দোষ দিচ্ছি না, তুমি সেই শিক্ষাটা নিজে উপার্জন করতে পারোনি। আর খবরদার পলাশ, তোমার কোনো অধিকার নেই আমার ব্যাপারে কিংবা আমার পরিবারের ব্যাপারে কোনো কথা বলার। আর আমি নিজেই তো তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই মুহূর্ত থেকে আমি সব সম্পর্ক তোমাদের সঙ্গে শেষ করে আমি চলে যাচ্ছি। আর আমি যখন নিজেই চলে যাচ্ছি সব সম্পর্ক শেষ করে, তখন আমার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কি করবে, কি করবে তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কথা বললে কি হবে তুমি জানো? আজকাল প্রতীক্ষা আমাদের বাড়িতে আসা কমিয়ে দিয়েছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। ডাকো না এখন, এখন ডাকতেই পারো, রোজ আসতেই পারে, সারাদিন থাকতে পারে। ও না, ও তো আবার চাকরি করে, তাহলে চাকরির পর আসবে, আগে যেমন আসতো। তবে আমি না খুব মনে করার চেষ্টা করছি জানো তো, যে আমি কখনো প্রতীক্ষাকে কোনো চিমটি টিমটি কেটেছি কিনা, আমার তো মনে পড়ছে না। তাহলে আমি থাকতে ওর আসতে অসুবিধে কোথায়? এসব কথা এখন থাক, আর কোনো নাটক করার চেষ্টা করো না তো নতুন করে। মা, আমি থাকলে তো নাটক হবেই, তাই আমি চলে যাচ্ছি, যাতেই নাটক না হয়। শোনো শিমুল, আমি তোমাকে একটা কথা বলি, আমরা কেউ কিন্তু তোমাকে চলে যাওয়ার কথাটা বলিনি। তারপরেও যদি তুমি চলে যাওয়ার সিদ্ধান্তটা নাও, তাহলে সেটা কিন্তু হবে তোমার শেষ যাওয়া। প্রথম কথা, তোমরা আমাকে অনেকবার বলেছো যে আমার মতো মেয়েকে তোমরা তোমাদের বাড়িতে রাখতে চাও না। কালও তো বলেছো যে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমার দাদাকে ডাকার দরকার নেই, আমিই চলে যাব, আমি একাই চলে যেতে পারবো। তখন বুঝি বিশ্বাস করোনি আমার কথা? আচ্ছা, তোমাদের কাছে কি মানুষের কথার কোনো দাম নেই? দেখো, আমার কাছে কিন্তু মানুষের মুখের কথার দাম আছে, আর আমার নিজের মুখের কথারও দাম আছে। তাই আজ আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে এদের কিচ্ছু হবে না বোন, আমাদের কষ্ট হবে। ছোট কেন রে, কেন কেন? আমরা বুঝি সব অমানুষ? তোমরা কি, তা আমি বলতে চাই না দিদি। ছোট মুখে বড় কথা কেনই বা বলবো? তবে তোমার খুব দুর্নাম হবে জানো তো দিদি। বৌমা চলে যাচ্ছে তো, ওকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে বলবে, বলবে তুমি বৌমাকে রাখতে পারোনি। বলি ও কি কথা রে ছোট? হ্যাঁ, তখন থেকে আমার নামে দোষ দিয়ে যাচ্ছিস তো? আমি কি বলেছি? আমি বলেছি নাকি ওকে চলে যেতে? কি বলবে শুনি? কি বলার বাকি আছে? ঝাঁটা দিয়ে বাড়ি থেকে ঝাঁটা মেরে বাড়ি থেকে টানাতে শুধু বাকি ছিল। হ্যাঁ, এখন শুধু ওইটাই বাকি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিষ্টি দিয়ে শুভ কাজের সূচনা হোক নাকি? মিষ্টি মুক্ত হবে, আগে বিয়ের দিনটা পাকা হোক। বিয়ের দিন এখনই পাকা হবে নাকি? কিন্তু আমরা তো ওই পুরোহিত মশাইয়ের সঙ্গে কোনোভাবে এখনো। আমি এসে গেছি, সব আমাকে আগে থেকেই সুব্রত বলে দিয়েছে। আসুন আসুন আসুন, সুপ্রতীক আসুন, নিন এবার একটা খাসা দেখে দিন বার করুন তো। ওহ, আপনার কপাল খারাপ। কেন, কি হলো ঠাকুর মশাই? কোনো অশুভ দিন আছে নাকি?
না না, সেসব কিছু নেই, ভালো দিনও আছে, কিন্তু সেটা দিন 3 পর। 3 দিন পর? হ্যাঁ, তারপর তো মলমাস পড়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? মলমাস পরে একটা ভালো দিন দেখে ঠিক করে দিই। না না না, অত দেরি করা যাবে না ঠাকুর মশাই, আপনি 3 দিন পরেই বিয়ে ঠিক করুন। মিতুল, তোমার কোনো অসুবিধা নেই তো? 3 দিনে বিয়ে কি করে সম্ভব? কিন্তু এখন যদি আবার পিছিয়ে যাই, পরে ওনারা মত বদলে ফেলবেন না তো? না, আমাদের কোনো অসুবিধা নেই। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। ওরে তোরা শাঁখ বাজা, উলু দে, আর 3 দিন পর আমার ঘরে মা লক্ষ্মী আসছে। এইবার আমাদের মিষ্টি মুখ করতে কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, একবার কিন্তু আমরা 2 বেয়াই মিলে মিষ্টি খাওয়া কম্পিটিশন করব। অবশ্যই অবশ্যই। আরে মিষ্টি কোথায়? এসো নিয়ে এসো। ওই তো। আচ্ছা, বাথরুমটা কোন দিকে? হ্যাঁ আসুন না, আমি দেখিয়ে দিচ্ছি, আসুন। তোমার ঘর কোনটা? আমার ঘর উপরে। এগুলো সব আগের জেনারেশনের ছবি, ঠাকুমা, দাদু। বাহ, এখনো এত যত্ন করে সামলে রেখেছো। বড় বৌদি, মানে বড়দার আগের বউ, বলছি আপনি চলুন না, হলে সবাই ওয়েট করছে। আমার এনাকে খুব চেনা চেনা লাগছে, জানো তো। না না, আপনি বড় বৌদিকে চিনবেন কি করে? কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না, কিন্তু দেখেছি। উনি, আপনি এখানে কি করছেন? আমি আসলে এনাকে কোথাও দেখেছি মনে হচ্ছিল। ওটা না হয় পরে দেখে নেবেন। দিদি আপনাকে ভেতরে ডাকছে, কিছু জরুরি কথা আছে। কি এত কথা বলছিলিস ওর সাথে? হ্যাঁ, ওদের সাথে এত গল্প করার কিচ্ছু হয়নি। ওনারা কোনোদিনও এবারে আত্মীয় হতে পারবেন না। এই বিয়ে হবে না শেষ পর্যন্ত। মা, আর 3 দিন পরে বিয়ে, কি করে আটকাবে তুমি? আটকাবো তো বটেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 3 মাসের কাজ 3 দিনে করতে পারবো তো? এত বলে দিয়ে চলে এলাম, বুঝতে পারছি না কি করব। এ নাও মিতুল দিদি, এই যে এই তোমার ডায়েরি আর পেন। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমরা সবাই আছি। এই অলোকা, হ্যাঁ তুমি যাবে তো আমাদের সাথে গুগলির তত্ত্বের জিনিসপত্র কিনতে? ও হ্যাঁ, আমি যাব, কোনো অসুবিধা নেই আমার। কি হয়েছে তোমার? কি ভাবছো বলো তো? এত কত বড় বড় রহস্য এক রাতে তুমি সমাধান করেছো। এটা তো সামান্য বিয়ের ব্যাপার। না দিদি ভাই, তখন আমি সাপোর্ট করেছিলাম ঠিকই, কিন্তু কিছু বিষয় নিয়ে আমার একটা খটকা লাগছে। তোমাদের সবকিছু নর্মাল লেগেছে? মানে কি মনে হয়েছে তোমার? মানে কোন কথাতে কি এমন মনে হলো বলো? কিছু জিনিস আমি অবজার্ভ করেছি, আর সেই থেকে আমার মনে একটা সন্দেহ হয়েছে দিদি ভাই। ব্যাস, তুমি আবার গোয়েন্দাগিরি করা শুরু করে দিলে। দেখো অলোকা, আমি সঞ্চয়নকে অনেকদিন ধরে চিনি, তুমি ওসব নিয়ে ভেবো না তো। তুমি যাচ্ছ তো গুগলির সাথে কেনাকাটা করতে? দাদা ভাই, লিস্টে আর কি কি আছে বলতো? না কলি দিদি, বাদ দেওয়ার মতো ব্যাপার এটা নয়। সঞ্চয়ন আর কাকাকে আমার খুব একটা সুবিধে লাগলো না, কেমন জানি একটা। আরে না না অলোকা, আমি ওকে অনেক বছর ধরে চিনি। ও তো একদম নির্ভেজাল মানুষ, যাকে বলে একদম শান্ত প্রকৃতির। হ্যাঁ অর্কদা, শান্ত, কিন্তু ওই বাড়ির ভেতরে কিছু একটা। কোনো মানে হয়?
একটা সামান্য ঘটনা নিয়ে বাড়ির সবার উপর সন্দেহ করা শুরু করে দিলে, একজনকে তো ছেড়ে দাও। ছোট ছোট ঘটনায় কিন্তু অনেক বড় কিছুর ইঙ্গিত দেয়। এসব ইশারা ইঙ্গিত এসব কিছু না। এই সবসময় পুলিশগিরি করাটা একটু বন্ধ করো তো। আচ্ছা বলো তো, গুগলির বিয়েতে তুমি কি শাড়ি পরবে? আমি না হয় সেটাই তোমায় গিফট করব। বাবা শুভ, তোর সাহস তো মন্দ নয়। কেন? না মানে তুই অলকার মতো একজন দুধে পুলিশ অফিসারকে ঘুষ দিচ্ছিস? হ্যাঁ, আর এই ঘুষ তো অলকা মানাও করতে পারবে না। তুমি হাসছো কেন? লেখো শিগগির বাবা, আমার ভাবতেই পারছি না। মিতু দিদি, এটা দেখো তো, ইন্দ্রদাদার নামে একটা চিঠি এসছে। কে পাঠিয়েছে গো? আমি তো জানি না, চিঠির বাক্সে ছিল। আমার নামে চিঠি? মিতুল দেখো তো, কে পাঠিয়েছে? মিতুল, কি হয়েছে? এই বিয়ে দেবেন না, আপনার মেয়ের ভয়ানক বিপদ হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের মুড়োদে কুলোনি, তাই কায়দা করে তোকে ডেকেছিল। জানি তো, তোকে দাদু ভাইয়ের কথা বললে ফেলতে পারবি না। ভেবো না সৃজন, আমি তোমার ক্ষতি হতে দেব না। কি ব্যাপার এখানে? শাড়ির ব্লকের ডিজাইনগুলো আঁকবো। এই তো মনে হচ্ছে পাখি টোপ গিলেছে। যাই মেজো কাকিকে গিয়ে ডেকে আনি। থাক, দরকার নেই, তোমার হেল্পের কোনো দরকার নেই। এই ডিজাইনের শাড়ি তৈরি করবে, শাড়ির কথা? হ্যাঁ, যা হচ্ছে হচ্ছে, তাতে তোমার মাথা না ঘামালেও চলবে। শাড়ির কথা বাঁচুক বা মরুক, তাতে তোমার কি? সৃজন, শাড়ির কথার ভালো বা মন্দতে আমার না হয় কিছু যায় আসে না, কিন্তু তোমার তো যায় আসে। এটা অনেক বড় একটা অর্ডার। এই অর্ডারটাতে যদি সাকসেসফুল হও, তাহলে তোমার সুনাম শুধুমাত্র দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়বে। তত্ত্ববাড়ির সুনাম ছড়িয়ে পড়বে। আমি চাই শাড়ির কথা বাঁচুক, তোমার মান বাঁচুক। তাই তুমি যতদিন না সুস্থ হচ্ছ, ততদিন অন্তত আমাকে করতে দাও এই কাজটা। প্লিজ বাধা দিও না। কিন্তু কোনো কিন্তু নয় সৃজন, কেউ জানতে পারবে না যে ডিজাইনগুলো আমি তৈরি করেছি। কাউকে বলার দরকার নেই, এমনকি যারা অর্ডার দিয়েছে তাদেরকেও বলার দরকার নেই। আমি শুধু চাই শাড়ির কথা বাঁচুক আর তোমার সম্মান বাঁচুক। ওঠ। ঠাম্মি, তুমি কি করছিস এখানে? কি করছিস? চল। আসলে ঠাম্মি, আমি আর কোনো কথা নাই, চল আমার সঙ্গে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওদের ফাঁদে পা দিয়েছিস? কিন্তু দেখ, তাকিয়ে দেখ, ওদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে বলে চোখ কিরম ছানা বড়া হয়ে গেছে, দেখেছিস? মা, আপনি কিন্তু থামো মেজো বৌমা। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, মেয়েটার দুর্বল জায়গায় আঘাত দিয়ে কাজ হাসিল করে নেবে, তাই তো? সেই গুড়ে বালি। তুই এখনো বুঝলি না দিদি ভাই? ওদের মুড়োদে কুলোনি, তাই কায়দা করে তোকে ডেকেছিল। জানি তো, তোকে দাদু ভাইয়ের কথা বললে ফেলতে পারবি না। কিন্তু ঠাম্মি, ডিজাইনগুলো করাটা দরকার না হলে? থাক, সেসব তোকে ভাবতে হবে না। ওরা তোকে ব্যবসা থেকে তাড়িয়ে দিয়েছে না, এখন বুঝুক, যা পারে করুক,
তোর কি? তুই না থাকলে না এদের উচিত শিক্ষা হবে, নইলে হবে না। ভেবো না সৃজন, আমি তোমার ক্ষতি হতে দেব না। আমি থাকতে সেটা হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বুঝতে পারছি মা চেষ্টা করছে, কিন্তু সত্যি তো মায়ের পক্ষে এই শাড়ির ব্যাপারটা সামলানো সম্ভব না। আমি যা বুঝছি আমাকে একজন প্রফেশনাল লোক খুঁজতে হবে যে সব কিছু বুঝবে, শাড়ির ডিজাইন এবং ব্যবসা এই দুটোই যে একসাথে সামলাতে পারবে, এই দুটোই বুঝবে, এরকম একটা প্রফেশনাল লোক আমাকে খুঁজতে হবে। আমার পক্ষে সব কিছু করা তো সম্ভব না, তাই ওই লোকটাকেই আমার হয়ে সবটা দেখতে হবে। যাই হোক, এত বড় অর্ডার আমি হাতছাড়া করতে পারবো না। আমি একটা অনলাইনে পোস্ট দিয়ে দিই, নিড অ্যান এমপ্লয়ি ফর শাড়ির কথা। আমি না সৃজনের জন্য একটুখানি চুনো মাছের চচ্চড়ি রান্না করেছি। তুমি মাকে বলো দুপুরবেলা গরম ভাতের সাথে ওটা সৃজনকে দিতে। আর দুজনের মধ্যে কাউকে বলার দরকার নেই যে ওটা আমি রান্না করেছি। সে না হয় বললাম না, কিন্তু তুমি তো জানো সৃজনেরও চুনো মাছের চচ্চড়ি খুব প্রিয়। তোমার কি মনে হয় ও খেলে বুঝতে পারবে না? মুখে দিয়েই ঠিক বুঝতে পারবে কার হাতের রান্না। একদম ঠিক বলেছ। মাকে না হয় ম্যানেজ করা যাবে, কিন্তু দাদা তো বুঝে যাবে আর মুখে কিছু বলবে না ও, কিন্তু দেখবে যে তোমায় খুব মিস করবে। আর শোনো না, বলছে আমার কিচ্ছু বড় হয় না, আমি উপরে ঘরে গেলাম। ঠিক আছে, আমি আসছি পর। আমি বেরোই, না হলে আমার দেরি হয়ে যাবে। দুগ্গা দুগ্গা সাবধানে যেও কিন্তু। হ্যাঁ ও মাই গড, সেই পড়না যার জন্য আমার অত বড় সর্বনাশটা হয়েছিল। এতগুলো বছর ধরে তোর কথা আমি রোজ ভেবেছি পড়না, তোকে সামনে পেলে আমি কিভাবে তোর ওপর শোধ তুলব। আজ এত বছর বাদে তোকে পেয়েছি, সহজে তো তোকে ছাড়বো না পড়না। আজকে তোর জন্য আমাকে এই কলেজ থেকে চলে যেতে হচ্ছে পড়না। আমার জন্য নয়, তুই যাচ্ছিস তোর কুকর্মের ফলের জন্য। অন্যায় কোনোদিনও চাপা থাকে না ঈশা, যে অন্যায় করে তাকে শাস্তি পেতেই হয়। একটা নিরীহ ছেলেকে তুই ফাঁসাতে গিয়েছিলিস, আর ঠিক সেই জন্যই তুই নিজে ফেসে গেলি। তোর মতন মেয়ের সাথে ঠিক এটাই হওয়া উচিত ছিল। এটা আমি মনে রাখবো পড়না, এটা আমি মনে রাখবো। কোনো না কোনো দিন এর বদলা আমি নেব পড়না, তুই এটা মাথায় রাখিস। আমার উপরে সেই রাগটা কি এখনো পুষে রেখেছে ঈশা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নান্টুদার কাছ থেকে কথা টেনে বের করা বিষয়টা আমি কাউকে জানাতেও চাই না। যে অভিনয়টা করব সেটাতেও তো কেউ রাজি হবে না। কি ব্যাপার, কি করছো? শুতে যাওনি? না স্যার, রান্নাঘর পরিষ্কার করছিলাম। আসলে দিদি তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর পারছে না। দেখো কাণ্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তা কাজকর্ম খুব একটা হচ্ছিল বলে তো মনে হচ্ছে না। বাইরে বিদ্যুৎ চমকানো দেখছিলে নাকি? শুতে যাও। ওরে বাবারে স্যার, আপনি এসব পারবেন না, আমি করে নিচ্ছি। আপনি যান, শুয়ে পড়ুন, আমি দিদির ঘরে গিয়ে শুয়ে পড়ব।
খানিকক্ষণ আগে আমাকে এখানে খাবার জন্য টেনে আনছিলে, আর এখন তো মনে হচ্ছে তুমি চাওই না আমি এখানে থাকি। দেখেছো মা কালীর কাণ্ড? ফুলকিকে ঠিক বেকায়দায় না ফেললে মায়ের ঘুম হয় না। আপনিও না স্যার, আমাকে খালি কঠিন কঠিন প্রশ্ন করেন। আসলে কি বলুন তো, বাড়িতে তো এখনো সবাই ঘুমোয়নি না। যদি দেখে আপনি এখানে এসে আমায় সাহায্য করছেন, সেটা কি ভালো দেখাবে? বাবা, এত কিছু ভাবলে? লাবু, অত থিঙ্ক করিস না তো। রুদ্র বিজি ম্যান, কত ওয়ার্ক থাকে বলতো। অলওয়েজ কি ওরকম ওয়াইফের কথা থিঙ্ক করা যায়? হ্যাঁ, ওয়াইফের কেয়ার নেওয়া যায়? তুই বলতো। তুই আয়, তুই কাম 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 আমার সঙ্গে কাম। স্যার, আপনি একবার জামাইবাবুর সাথে কথা বলে দেখুন না। দিভাইকে একটা কল করতে বলুন না। যান, আপনি ঘরে গিয়ে ফোন করুন। কেন ফোন করার জন্য ঘরে যেতে হবে কেন আমায়? দেখেছেন তো, আপনি আমায় শুধু শুধু সন্দেহ করছেন। দেখুন, এমনিও তো ঘরে যেতেই হবে, তাই বললাম আর কি। আমি না আপনাকে আর কিছুই বলবো না। আজ যদি নান্টুদার জন্য ফাত্তা না পাততে পারি না, তাহলে কিন্তু তুমি দায়ী হবে মা কালী। ঘরে যাচ্ছে মা কালী, শেষমেশ মুখ তুলে চাইলো। হ্যালো বুম্বলদা, তুমি এখনই নান্টুদার বাড়িতে যাও, গিয়ে খবরটা দাও ফুলকি দাস আর নেই। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অশোকনগর প্রাথমিক বিদ্যালয়, এত রাতে ফুলকি এখানে কেন এলো? বুম্বলদা, নান্টুদা বাড়িতে ছিল, সব শুনেছে না। মানে জেঠিমা যদি নান্টুদাকে আলাদা করে কিছু না বলে। ফুলকি, তুই তো ভাবিস না তো। শোন না, আমি ঘরে ঢুকে প্রথমেই দেখি কি থালা সাজানো, নিশ্চয়ই কেউ খেতে বসেছিল। তাছাড়া আমার ছেলেরা দেখেছে নান্টুকে পেছনের দরজা দিয়ে ঢুকতে। এত রাতে প্রাইমারি স্কুলের বিল্ডিং এ ফুলকি কি করছে? প্ল্যানটা কি ওর? বুম্বলদা, তুমি যা যা বলতে বলেছিলাম বলেছো তো? নান্টুদা সব শুনেছে তো? হ্যাঁ হ্যাঁ, শয়তানটা ঠিক শুনেছে, আমি নিশ্চিত। তবে কি বলতো ফুলকি, এই শয়তানটা এত কিছু শোনার পরেও না যেখানে আসবে আমি এতটা আশা করি না। কি শুনবে নান্টু? কি প্ল্যান করেছে ফুলকি? বুম্বলদা, নান্টুদা তো সত্যিই আমায় ভালোবাসতো, কত কথা শুনিয়েছি, তাও ভালোবাসতো। আমি মরে গেছি শুনেও একবারও আসবে না দেখতে? বিবেকে তো বাঁধবে বলো? আগে হলে বলতাম আসবে, কিন্তু এখন মনে করি না। আসলে তুই কি বলতো, মানুষকে না একটু বেশি ভরসা করিস। যে ছেলেটা এত বড় একটা মিথ্যে কথা বললো, তার আবার নাকি বিবেক। যাকে বাদ দে, তুই ফাঁদ পেতে বসতো, দেখা যাক আসে কিনা। তাহলে এখানে মৃতদেহ সেজে শুয়ে পড়ি। তুমি সাদা চাদর এনেছো তো? বাবা সব নিয়ে এসছি, দেখ না। সাদা চাদর, এই দেখ রক্ত, সব নিয়ে এসছি। বলদা, মা আবার কোনোভাবে কিছু জানতে পারেনি তো গো? যদি জানে আমি মৃতদেহ সাজছি, একদিকে মা, অন্যদিকে জেঠুমণি, দিদি,
দি ভাই, তমাল দাদা, ওই বাড়ির মা সবাই তো আতকে উঠবে। কেউ আমি মৃতদেহ শাস্তি দেবে না। সবাই তো আমায় খুব ভালোবাসে। জামাই জামাই কি বলবে সেটা বল। স্যার আবার কি বলবে? বলবে ফুলকি বেশি পাকামো করতে যাচ্ছ, সব সামলাতে পারবে না, তুমি তো অপদার্থ। এর বেশি স্যার কিছু বলবে না। নাও নাও এবার মৃতদেহ সাজাও আমায়। কি ধারণা আমার সম্পর্কে, অসাধারণ। আমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি শুধুমাত্র ফুলকি দাসকে পাহারা দেব বলে। কেন না, আমি জেঠুমনিকে কথা দিয়েছি যে ফুলকি সব দায়িত্ব আমার। আরেনি এত বড় একটা প্ল্যান করার আগে আমাকে জানালেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি ফুলকি ফুলকি, তুই কি করলি? কেন নিজেকে শেষ করে দিলি? সত্যি বলছি, আমি তোর ক্ষতি করতে চাইনি, বিশ্বাস কর। আমি তো তোকে ভালোবেসেছিলাম। তুই শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার হাতে যে লাল দাগাটা বেঁধে দিয়েছিলি, দেখ দেখ আমি আজও খুলিনি, পড়ে আছি। আমি জানি তুই আমাকে দাদার মতো ভালোবাসিস, কিন্তু আমি কি করবো? ফুলকি কি হচ্ছে? নান্টুদা, এই কাজ তুমি কেন করলে? আমার তো নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। আমার নামে তুমি এত বড় মিথ্যে কথা বললে। মা বিপত্তারিণীর টাকা পুড়িয়ে তোমাকে নিজের দাদার জায়গাটা দিয়েছিলাম। মা কালীর কাছে রোজ তোমার সুরক্ষার জন্য বলি, আর তুমি কেন করলে এই কাজ? ফুলকি কান্নাকাটি করে নান্টুর পেট থেকে কথা বেরোবে না। হ্যাঁ, এই শয়তান, তোর জন্য গোটা অশোকনগরের মুখ পড়েছে। কেন কেন ফুলকি নামে মিথ্যা কথা বলছি বল? কেন বলছি বল? কেন বলছি? কেন বলছিস? হ্যাঁ, কেন বল? কেন বলছিস? দয়া করে আর তুমি নান্টুদাকে মেরো না। নান্টুদা সব বলবে। নান্টুর কনফেশনটা রেকর্ড করা উচিত। নান্টুদা, বলো তুমি মিথ্যে কথা বলতে কেন বাধ্য হয়েছিলে? কেন গা ঢাকা দিয়েছিলে এতদিন? কি চাও তুমি? আমি মরে গেছি ভেবে এখানে এসে কেন বিলাপ করছিলে? আমি জানতাম তোমার বিবেকে লাগবে। কিছু বলো নান্টুদা। আমি বড় ফাঁসা ফেসে গেছি রে। কিসে ফেসেছিস? নান্টু, কোন রকম গপ্প সাজাবি না বলে দিলাম তোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমর, কিরণ, আমি একটা গভীর সমস্যায় পড়েছি।
সেই সমস্যা থেকে যদি তোমরা উদ্ধার করে দিতে পারো তাহলে তোমাদের সঙ্গে শিলবাড়িতে ফিরে যেতে আমার কোনো আপত্তি নেই। আমি প্রাণ থাকতে ও বাড়ির চৌকাঠ ডিঙবো না। দরকার হলে আমার লাশ সঙ্গে নিয়ে যাও তুমি। বেলা, বলে যেও না বেলা, আমি সতীলক্ষ্মী আলতা সিঁদুরের মালিক তরুণ জ্যোতিষীল। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। এই বস্তির ঘর, সামান্য শাক ভাতের জন্য হাড় ভাঙা খাটুনি, এই দারিদ্র আমাকে মানায় না। না বেলা, না, তুমি যাই বলো, আমি আর সহ্য করতে পারছি না। বাবা তুমি বিশ্বাস করো, তোমাদের দুজনকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার পর একদিনের জন্য এই দু চোখের পাতা আমি এক করতে পারিনি। বিশ্বাস করো বাবা। হ্যাঁ, তার মধ্যে তোমাদের সোনা বউকে কাল রাত্রিবেলা মা গো মা মহালক্ষ্মী স্বপ্ন দিয়েছেন জানো, যে করেই হোক তোমাদেরকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সেই জন্যই তো আমরা ছুটে এলাম। তোমাদের এখানে একদম মানায় না বাবা, চলো। জানি তো মানায় না, খুব ভালো করে জানি, কিন্তু কি করব, বিপাকে পড়ে আমাদের মানিয়ে নিতে হচ্ছে। বাবা তোমার কি সমস্যা শুধু বলো, সব সমস্যা মিটিয়ে দেবো। আমার সমস্যা রাঙা বউ আর কুশ। এসব কথা বলতে তোমার মুখে বাজছে না একটু? ওই ছেলে মেয়ে দুটো আমাদের এই বুড়ো বুড়িকে আগলে রেখেছে, আর এরা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়নি। এই ছেলে তো গলা টিপে ধরেছিল আমার, তুমি ভুলে গেছো সেসব? এই কুলাঙ্গা দুটোর সামনে আমার রাঙা বউ আর কুশকে তুমি সমস্যা বলতে পারলে? হ্যাঁ পারলাম বেলা, পারলাম। হাজারো সমর কিরণ আমাদের নিজেদের রক্ত, নিজের বাড়ি, নিজের রক্ত নিজেরই হয়। যতই হোক কুশরা আমাদের পর। না কর্তামশাই, এত বড় অবিবেচক তুমি হতে পারো না, তুমি হতে পারো না। আমি মানতে পারছি না। সত্যি করে বলো কর্তামশাই, সত্যি করে বলো তুমি মস্করা করছো? না বেলা, মোটেই মস্করা করছি না। আমি ওদের অবদান অস্বীকার করছি না, কিন্তু ওরা যেভাবে আমাদের রেখেছে এত কষ্টে, সেটা আমাদের প্রাপ্য নয়। কুশ আর রাঙা বউয়ের আত্মমর্যাদা বজায় রাখতে গিয়ে এই ভাঙা ঘরে শেষ বয়সে দারিদ্র্যের সঙ্গে লড়াই করব, এটা তো কোনো কাজের কথা না। একেবারে বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আরে কুশটা তো মাথা মোটা, আর বউ বেশি বুদ্ধিমান। তুমি ছাড়ো তো ওদের কথা, ছাড়ো। তুমি বলো সমস্যাটা কি? দেখো, চক্ষু লজ্জার খাতিরে ওদের এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। আবার ওদের সঙ্গে করে নিয়ে যাওয়া মানেও তো বোঝা। সেটাই তো সমস্যা, সেটাই তো ভাবাচ্ছে কিরম। এসব কি বলছেন জেঠুমণি? কুশবাবুর কানে গেলে তো মানুষটা কষ্টে মরেই যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা একটা জব্বর প্ল্যান মাথায় এসছে, একটু খরচ আছে কিন্তু 100% সাকসেসফুল হবো আমরা। শুনি। বুঝলে মা, বাবার খুব শরীর খারাপ হতে হবে, মানে একদম খুব শরীর খারাপ, মানে হাঁপানি পর্যন্ত এরকম অবস্থা, মানে জমে মানুষের টানাটানি, বুঝতে পারলে? মানে এই যায় কি সেই যায়, মেরে মুখ ভেঙে দেবে একেবারে। অলক্ষণে কথা যত। বেলা, প্রয়োজনীয় কথা শুনতে দাও। বলো। আরে দূর বাবা, আমি কি সত্যি সত্যি বলছি নাকি মা? এটা তো বাবা অভিনয় করবে। বাবা যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ডাক্তার ফিট করব, আর তোমার এই অসুস্থতার কারণে কুশ আর পাখি তোমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, এবং সেই ডাক্তার পরিষ্কারভাবে ওদেরকে জানিয়ে দেবে যে এই ড্যাম্পওয়ালা ঘরে তুমি আর থাকতে পারবে না, কারণ এই ড্যাম্পের কারণে তোমার ফুসফুস হাল একদম কাহিল হয়ে যাবে। বুঝতে পারলে? এই বাড়িতে যদি তুমি থাকো তাহলে তোমার বাঁচার আর কোনো চান্স নেই। এসব কথা শোনা পাপ, তোমরা দয়া করে চুপ করো। বেলা, বলতে দাও না ওকে, বলো তো শোনো। এই জায়গা থেকে ডাক্তার প্রেসার দেবে, বুঝলে, যে বাবাকে একটা পাকা বাড়িতে থাকতে হবে,
রোজ গরম জলে স্নান করতে হবে আর হাই প্রোটিন খাবার খেতে হবে, না হলে বাঁচার কোনো আশা নেই। আর মা, এইখান থেকে তোমার আসল কাজটি শুরু হবে। আমাকে তোমাদের এইসব নোংরামির মধ্যে একেবারে জড়াবে না। বাবা, তুমি মাকে বোঝাও না একটু। দেখো, মা যদি বলে যে বাবা শিলবাড়িতে গেলে বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, বাবার কোনো অসুবিধা হবে না, তখন দেখবে কুশ আর পাখি তোমাদের জোর করে ওই শিলবাড়িতে পাঠিয়ে দেবে। আর ওদের তো আত্মসম্মান নিয়ে এরা বাড়াবাড়ি আছেই, ওরা নিজেরা থাকতে আসবে না, ব্যাস বাবার সব সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু ওরা যদি আবার আমার সেবা করতে আমার সঙ্গে যেতে চায়? আরে বাবা, ওটা কোনো ব্যাপারই না। শোনো, ওরা দুজন যদি তোমাদের সাথে ফাউ হয়ে যায়, তাহলে ওদেরকে কিভাবে ভাগাতে হয় সেই প্ল্যান আমাদের করা আছে। কি সোনাদা, বল। ঠিক আছে, মানে দেখো, ওসব কথা থাক না। দেখো, কুশ রাঙাবুয়ের হাত থেকে তো তুমি নিস্তার পেয়ে গেলে। হ্যাঁ, প্ল্যানটা কেমন বলো? দারুণ দারুণ, মনটা ভরে গেল একেবারে। জানো, তোমাদের দুই ভাইয়ের দুটো উপহার প্রাপ্য। হ্যাঁ হ্যাঁ। বাবা, তোমরা ভেবেছো প্রথম দুদিনে কুশ আর রাঙাবুকে বাড়ি থেকে বার করে দেবে, তারপর স্বার্থ সিদ্ধি হয়ে গেলে বুড়ো বাবা মাকে ঘাট ধরে বার করে দেবে। তোমাদের কুমানসিকতা বোঝার জন্য আমাকে ছল করতে হলো। যেই তোমাদের সুরে গান গেয়েছি, অমনি তোমরা নিজেদের ফাঁদে পা দিয়ে মুখোশটা খুলে ফেললে। ঘটে তো গোবর পোড়া, মেরে শেষ করে দাও না একেবারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যুগ যুগ ধরে বন্দী ছিলাম আমি, কিন্তু বিষ্ণুর সৃষ্টি করা এই সংসার আমি ধ্বংস করে দেব। কিন্তু সবার আগে আমি ওই বিষ্ণুর পূর্ণ অবতারের বিনাশ করব, যে আমাকে বহু যুগ ধরে বন্দী করে রেখেছিল। বুঝতে পারছি না আমি দাবানলের থেকে সবাইকে রক্ষা কি করে করব। আগুন চারিদিক থেকে ঘিরে নিয়েছে, কোথাও যাওয়ার কোনো পথ নেই। একটা পথ আছে, ধরিত্রী মায়ের পথ। মাও তো তাই বলে, নিজের মধ্যে বাস করা সব প্রাণীদের রক্ষা ধরিত্রী মাই তো করেন। কিন্তু ধরিত্রীর ভিতরে যাওয়ার পথ আমি পাবো কি করে? গোয়ালা, ভুলে গেছো তো? গোপিনী, কি ভুলে গেছি আমি? আমাকে ভুলে গেছো? আর কি তুমি এটা ভুলে গেছো যে আমার সাহায্য ছাড়া তুমি কোনো কাজ করতেই পারো না? গোপিনী, এখন আমি কঠিন পরিস্থিতিতে রয়েছি। গোয়ালা, আমি রাধা, আমি সব জানি। তুমি এটাই ভাবছো না মাটির নিচে যাবার পথ কি করে বানাবে? এটা দিয়ে। কি গোয়ালা, তুমি ভুলে গিয়েছিলে না এটা? এই নাও। গোয়ালা, এখন কি ভাবছো? তুমি এই গুলতি দিয়ে বড় বড় অসুরদের বিনাশ করেছো। আজ তোমার আবার এই গুলতি দিয়ে সবাইকে রক্ষা করতে হবে। গোয়ালা, গুলতি ছোড়ো। কানাই, এবার আমরা কি করব? এখান থেকে বেরোবার আর কোনো পথ নেই। বাবা, ধরিত্রী মায়ের সাহায্যে আমরা একটা সুরক্ষিত স্থান পেয়েছি। চলো চলো চলো, আসুন আসুন। পূর্ণ অবতার কৃষ্ণ, আজ যদি তুমি পাতালে গিয়ে লুকিয়ে থাকো, কিন্তু আজকে আমি তোমার বিনাশ অবশ্যই করব। চলো, এসো। কিন্তু কানাই, আমরা কতক্ষণ এই গুহার মধ্যে থাকবো? যতক্ষণ না দাবানল এখান থেকে চলে যাচ্ছে।
এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথও তো নেই। কি হলো দামোদর কাকা? পুড়ে গেল নন্দরাজ। কানাই, এই লাভা তো এখানেও পৌঁছে গেছে। হ্যাঁ কানাই, আমরা এখানেও সুরক্ষিত নই, আমরা আর বেশিক্ষণ বাঁচবো না। তোমরা ধৈর্য ধরো, আমার উপর বিশ্বাস রাখো, কারোর কিচ্ছু হবে না। দাদা, এই জায়গাটা সুরক্ষিত নয়, সবাইকে আরো ভিতরে নিয়ে যাও। আর তুই কানাই? দাদা আমি এক্ষুনি আসছি। না কানাই, তুইও চল। মা আমি এক্ষুনি আসছি। এবার আমি কি করি? আমার কাছে তো আর কোনো পথও নেই। এই সময় কেবল গুরুদেবই আমাকে সাহায্য করতে পারেন। গুরুদেব, আমাকে সাহায্য করুন গুরুদেব। বলুন গুরুদেব, এত জটিল পরিস্থিতিতে আমি কি করতে পারি? কানাই, বৃন্দাবনবাসীকে এই সময় শুধুমাত্র তুমি রক্ষা করতে পারো। কিন্তু কি করে গুরুদেব? কানাই, মনে করে দেখো এমন ঘটনা আগেও ঘটেছে। আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে কি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।